বিসমিল্লাহির রহমানির রহিম। নবকুমার ইনস্টিটিউশন অফ শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আব্দুল মজিদ, প্রভাষক ইতিহাস। আজকেও ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায়ের শেষ আলোচনা করার চেষ্টা করব। আজকে মূলত ক্লাসে একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী দুই ক্লাসের জন্য প্রয়োজনীয় ক্লাস। আমি বিগত ক্লাসগুলোতে পলাশীর যুদ্ধের পূর্বের ঘটনাটা আলোচনা করার চেষ্টা করেছিলাম। পূর্বের ঘটনার মধ্যে ইংরেজদের সাথে নবাব সিরাজউদ্দৌলার বিরোধী বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছিলাম। ইংরেজদের প্রতি নবাব সিরাজউদ্দৌলার যে পরবর্তী যে স্টেপগুলো, বিশেষ করে কলকাতা আক্রমণ পর্যন্ত আলোচনা করেছিলাম। কলকাতা আক্রমণের পরে যে ঘটনাটা, যে পরীক্ষাতে বারবারই আসে, আমরা অন্ধকূপ হত্যা কাহিনী নিয়ে একটু আলোচনা করব। অন্ধকূপ হত্যা কাহিনীটা একটু আলোচনার চেষ্টা করব, কারণ এখান থেকে পরীক্ষাতে অন্ধকূপ হত্যাকাণ্ড কি পরীক্ষাতে আসে, অনেকবার আসে, এই কারণে এটা জানা বেশি জরুরি দরকার। আমরা জানি যে সময় নবাব সিরাজউদ্দৌলা বলতে গেলে কলকাতা আক্রমণ করেছিল, সেই কলকাতা আক্রমণের প্রাক্কালে ইংরেজ 146 জন সেনাকে 18 ফুট দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 14 ফুট 10 ইঞ্চি কথা বলা হয়েছে। এই ক্ষুদ্র আয়তাকার একটা ঘরের মধ্যে কিংবা কূপ জাতীয় জায়গার মধ্যে 146 জন ইংরেজ সেনাকে বন্দী করে রাখা হয়েছে। এই জুন মাসের প্রচণ্ড রোদ তাপদাহের কারণে দম বন্ধ হয়ে কিংবা শ্বাসকষ্ট বলি বা অক্সিজেন সংকটের কারণে বলি, এখানে 146 জন মধ্যে 43 জন ইংরেজ, 146 জনের মধ্যে 123 জনই মারা গিয়েছিল, আর 23 জন বেঁচে ছিলেন বা জীবিত ছিলেন। এই 23 জনের মধ্যে যিনি একজন ছিলেন, তিনি হলেন ইংরেজ গবেষকের কথা বলা হয়েছে, কোথাও ইংরেজ ঐতিহাসিকের কথা বলা হয়েছে। যাই হোক, ইংরেজ কর্মচারী ছিলেন জন জেফেনিয়া হলওয়েল। মূলত তিনি এই কাহিনীটা বলি কিংবা এই গল্পের উপস্থাপক ছিলেন। মূলত ইংরেজদের প্রতি নির্মম আচরণ নবাবের, এই বিষয়টাকে হাইলাইট করার জন্য কিংবা সামনে আনার জন্য তিনি গল্প বলি কিংবা এই কাহিনী উপস্থাপন করেছিলেন। পরবর্তীতে নিরপেক্ষ ঐতিহাসিকদের বিশ্লেষণে কিংবা ঐতিহাসিকদের নিজস্ব অবজারভেশনে এটার সত্যতা খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, এই কথাটা কিংবা এই কাহিনীটা প্রচারের ফলে মূলত ইংরেজদেরকে নবাবের বিরুদ্ধে প্ররোচিত করার জন্য কিংবা রাগান্বিত করার জন্য তিনি এই কাহিনী প্রচার করেছিলেন। আলীনগরের সন্ধির কথা বলবো। আমরা আগে থেকে জানি যে নবাব সিরাজউদ্দৌলা ছিল মূলত তরুণ, রাজনৈতিক ক্ষেত্রে অদক্ষ, কূটনৈতিক জ্ঞান তার খুব কম ছিল, কিন্তু দুঃসাহস, নিজের স্বাধীন চেতা কিংবা টকবগে রক্তের উপর ভর করে তিনি শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে অগ্রসর হয়েছিলেন। আমরা এর কিছু নজির দেখেছিলাম ইংরেজদের ক্ষেত্রে। ইংরেজদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কিছুক্ষণ আগের আলোচনা করেছিলাম যে ফোর্ট উইলিয়াম দখল করেছিলেন। তিনি এইভাবে যখন এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তিনি তার খালাতো ভাই পূর্ণিয়ার শাসনকর্তা সর্বগ্রামকে আক্রমণ করতে যখন তিনি উদ্যত হন, তিনি তার বিদ্রোহ দমন করতে গিয়েই মূলত ইংরেজদের সাথে বিদ্রোহে জড়িয়ে পড়েন। এর মধ্যেই জড়িয়ে পড়ার পরে যে জিনিসটা হলো সেটা হলো তিনি ইংরেজদের সাথে জড়িয়ে পড়েন এবং প্রাসাদের মধ্যে তিনি তার নিজের লোকজনের মধ্যে অনেকের মধ্যে তিনি বিশ্বাসঘাতকতার চিহ্ন কিংবা বিশ্বাসঘাতকতার স্বরূপ লক্ষ্য করেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি বাধ্য হয়ে ইংরেজদের সাথে সন্ধি করেন, যে সন্ধিটার নাম হলো আলীনগরের সন্ধি। এই সন্ধিটা মূলত করা হয়েছিল 1957 সালের 9 ফেব্রুয়ারি, অর্থাৎ আমরা জানবো এর পরপর সময়টাতে পলাশী যুদ্ধ সংঘটিত হয়। তো এই সময়টাতে যখন সন্ধিটা করা হলো, এই সন্ধির ফলে বলা হয়েছে অত্যন্ত নবাবের জন্য ছিল অপমানজনক একটা সন্ধি। স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার একবারে আত্মমর্যাদা বলি কিংবা ব্যক্তিত্বের উপর কিংবা তার সার্বভৌমত্বের উপর একটা বড় ধরনের আঘাত ছিল সন্ধি। এই সন্ধির ফলে ফর্ডিনান্দ আক্রমণ কিংবা ইংল্যান্ডের অন্যান্য যে বিষয়গুলো নবাব কর্তৃক হস্তগত হয়েছিল সেটাকে ফিরিয়ে দেওয়া, যুদ্ধের ক্ষয়ক্ষতি প্রদান করা, এছাড়াও অন্যান্য জায়গাগুলোতে দিল্লির কর্তৃক সকল প্রকার বাণিজ্যিক সুযোগ সুবিধা ইংরেজদেরকে ফিরিয়ে দেওয়ার তিনি সন্ধি দ্বারা তিনি তাদের মধ্যে তাদের সাথে হয়েছিলেন, তাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। যাই হোক, ফর্ডিনান্দ পুনরায় নির্মাণের তিনি অনুমতি দিয়েছিলেন। এই সন্ধি দ্বারা মূলত নবাব সিরাজউদ্দৌলা নিজে ইংরেজদের স্বার্থ সংরক্ষণের জন্য সিরাজউদ্দৌলাকে তিনি চেষ্টা করছিলেন, কিন্তু এত কিছুর পরেও তিনি ইংরেজদের মন জয় করতে পারেন। বিশেষ করে রবার্ট ক্লাইভ ইংরেজ নবাবকে কোনোভাবেই তিনি কি করেন নাই,
তিনি কোনোভাবে মন্ত্রীকে স্বীকৃতি দেন নাই। এর পরের ঘটনাটা হলো এরকম যে ইংরেজদের বিরুদ্ধে নবাবের মনোভাব, ইংরেজদের বিরুদ্ধে নবাবের মনোভাব বারবারই বলতে গেলে ছিল বিদ্বেষপূর্ণ, এবং তার পরিপ্রেক্ষিতে ইংরেজ মূলত ইউরোপে 7 বর্ষব্যাপী একটা যুদ্ধ হয়। এই যুদ্ধের ফলে ইংরেজ ও ফরাসিদের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ এবং ফরাসিদেরকে নিষেধ করেছিলেন যেন মূলত ইংরেজদের নিষেধ করা হয়েছিল যেন ফরাসিদের আক্রমণ না করে কিংবা ওই যুদ্ধের উত্তাপ যেন আমাদের উপমহাদেশে না পড়ে। এই কারণে তিনি কী করেছিলেন, তিনি বলেছিলেন যে ফরাসিদের যেন চন্দননগর দুর্গ যেন তিনি আক্রমণ না করেন, কিন্তু বাস্তবে তিনি সেটা বাস্তবে ইংরেজরা সেটা শুনেছিলেন না বা আক্রমণ করেছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে ফরাসি ইংরেজদের আশ্রয় গ্রহণ করেছিলেন। ইংরেজদের এই উদ্ধত আচরণের সমস্ত জবাবদানের জন্য তিনি ফরাসি সেনাপতি বুফির সাথে ইংরেজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটা গোপন পত্র চালাচালি করেন। সেই বিষয়টা ইংরেজরা জেনে ফেলেন। পরবর্তী যেটা হলো ক্লাইভের সাথে মির্জাফর ও অন্যান্যদের সাথে ষড়যন্ত্র। মুর্শিদাবাদের নবাব কর্তৃক ফরাসিদের আশ্রয় প্রদান এবং বুশির সাথে যে গোপন পত্র লাভ হয়েছিল এটা ইংরেজরা ইতিমধ্যে জেনে ফেলেছিল। কিন্তু ইংরেজরা জেনে ফেলার পরে আগে থেকে বিদেশ ভাব থাকার পরেও আমরা জানি যে মুর্শিদাবাদ বেগম নবাব সিরাজউদ্দৌলার নিকটাত্মীয়, তিনিও ইংরেজদের সাথে হাত মিলিয়েছিলেন, এবং নবাব সিরাজউদ্দৌলার অত্যন্ত শ্রদ্ধাভাজন বলি আস্থাভাজন বলি মির্জাফর, যিনি প্রধান সেনাপতি ছিলেন, তিনিও ইংরেজদের সাথে হাত মিলিয়ে প্রায় 2.25 কোটি টাকার বিনিময়ে তিনি ইংরেজদেরকে বলেছিলেন যে তাকে যদি ক্ষমতা বসানো তাদেরকে 2.25 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়াও তার রাজদরবারের অন্যান্য গুরুত্বপূর্ণ যে ব্যক্তিগুলো ছিলেন সেটা হলো তার সেই ব্যক্তিগুলো ছিল বলতে গেলে রাজদুর্লভ, তারপরে জগৎ শেঠ উর্মিচাঁদ, ধনকুবের, জগৎ শেঠের কথা বললাম, রাজবল্লভ, রায়দুর্লভ, উর্মিচাঁদ, এরা ছিলেন নবাবের ঘনিষ্ঠ সহচর। তারাও ইংরেজদের সাথে হাত মিলিয়ে যান। মূলত ইংরেজদের সাথে মির্জাফরের যে একটা গোপন চুক্তি হয়, নবাব সিরাজউদ্দৌলাকে ডেকে সিংহাসনে আরোহণ করানো হবে কাকে, মির্জাফরকে। এই গোপন তথ্যটা তিনি জেনে ফেলেন উর্মিচাঁদ যখন জেনে ফেলেন, তিনি এই তথ্যটা ফাঁস করে দেওয়ার জন্য একটা হুমকি প্রদান করেন, কিন্তু রবার্ট ক্লাইভ ছিলেন অত্যন্ত দ্রুত। তিনি বললেন যে তাকে বড় ধরনের পুরস্কার দেওয়া হবে কিংবা বড় ধরনের অর্থ তাকে প্রদান করা হবে যদি তিনি এটা না বলেন। এর পরিপ্রেক্ষিতে তারা একটা চুক্তি করলেন, মূলত চুক্তিটা ছিল জাল। এই চুক্তি দ্বারা পরবর্তীতে তাকে ফাঁকি দেওয়া হবে উর্মিচাঁদকে। এরপরে যে ঘোষণাটা, ক্লাইভ পূর্বের অনেকগুলো ঘটনা দ্বারা নিজেকে সংগঠিত করে তিনি নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য একটা ঔষধ বুঝতে থাকলেন। তিনি বললেন যে নবাব সিরাজউদ্দৌলা তাদের সাথে বাণিজ্যিক প্রতিশ্রুতি ছিল কিংবা তাদের যে প্রতিজ্ঞা ছিল সেটা তিনি ভঙ্গ করেছেন, এবং তার পরিপ্রেক্ষিতে তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। নবাবের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করলেন। এই যুদ্ধে নবাব বুঝতে পেরেছিলেন আগে থেকে, এই কারণে তিনি 50,000 মূলত পদাতিক এবং 28,000 অশ্বারোহী বাহিনী নিয়ে পলাশীর অমরগণে তিনি ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ অগ্রসর হন। মাত্র 3,000 ইংরেজ এবং দেশীয় সৈন্য নিয়ে পলাশীর আমরগণে অবস্থান করে ইংরেজ বাহিনী। পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী 1757 সালের 23শে জুন, একটু সাদা মনে রাখলে ভালো হয়, 23শে জুন, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে 23শে জুনে সাদা মনে রাখতে পারলে অনেক ভালো হয়। 1757 সালের 23শে জুন পলাশী যুদ্ধ মূলত সংগঠিত হয়। এখানে যুদ্ধ বলা যাবে না, খণ্ড যুদ্ধ বলা হয়েছে, এটা যুদ্ধ নামে প্রহসনা বলা হচ্ছে কোথাও। যাই হোক, একটা পর্যায়ে যখন নবাবের গুরুত্বপূর্ণ সেনাপ্রধান যারা ছিলেন, সেনাপতি যারা ছিলেন, বিষ্ণু মদন মোহনলাল, এদের আক্রমণে ইংরেজ বাহিনী যখন কোণঠাসা হয়ে যায়, সেই সময় মির্জাফর তার সাথে বিশ্বাসঘাতকতা করে সৈন্য নিয়ে নির্বিকার 10 মতো দাঁড়িয়ে থাকেন। একটা সময় যখন কোণঠাসা করেন ইংরেজরা, সেই সময় নবাব সিরাজউদ্দৌলাকে বারবার প্ররোচিত করার পরও তিনি ইংরেজদের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নেননি। কিন্তু একটা পর্যায়ে গিয়ে তিনি মির্জাফরের প্ররোচনায় বা মির্জাফরের দূরভিসন্ধি বুঝতে না পেরে মির্জাফরের পরামর্শক্রমে তিনি যুদ্ধে বিরতি দেন বা যুদ্ধ বিরতি ঘোষণা করেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যে সময় নবাবের সৈন্যবাহিনী ক্লান্ত অবস্থায় বিশ্রাম করতেছিলেন, সেই সময় অতর্কিত পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইংরেজ বাহিনী আক্রমণ করে। সেই সময় আক্রমণ করার ফলে নবাবের বাহিনীর ছত্রভঙ্গ হতে থাকে। কিন্তু নবাবের অন্যতম 2জন গুরুত্বপূর্ণ সহসর ছিলেন, একজন হলেন মীর মদন, একজন হল মোহনলাল।
আর একজন ফরাসি সেনা ছিলেন সিনফ্রে। এই তিনজন খুবই মানে ব্যাপক আক্রমণ করে যুদ্ধ প্রতিরোধ করে তোলার চেষ্টা করেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে মীর মদন যখন নিহত হন সেই সময় নবাব ভেঙে পড়েন, এবং ভেঙে পড়ার ফলে নবাব সিরাজউদ্দৌলা পরবর্তীতে যুদ্ধ থেকে মোটামুটি পরাজিত হওয়ার ফলে তিনি সেখান থেকে পালিয়ে গিয়ে পুনরায় সৈন্য সংগ্রহ করে যুদ্ধে চেষ্টা করেন, কিন্তু প্রতিমধ্যে তিনি বলতে গেলে একটা সময় তিনি পালিয়ে যাওয়ার প্রাককালে ভগবান গোলার ঘাট নামক একটা জায়গাতে নিয়ে যাওয়ার পরে পুতুল মিলনের নির্দেশে তাকে দ্রুত করা হয়, পরবর্তীতে মিলনের নির্দেশে তাকে নিহত করা হয়। নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের কারণগুলো আগে বলা ছিল, রাজনীতি করেছিলেন তিনি অনেক অনভিজ্ঞ ব্যক্তি, তিনি কূটনৈতিক জ্ঞান ছিল না, তার রাজনৈতিক উদ্দেশ্যের অভাব ছিল। এই বিষয়গুলো ছিল মূলত নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধের বিষয়গুলো, গোপন অভিসন্ধের বিষয়গুলো বারবার বলার পর নবাব সিরাজউদ্দৌলা সেখানে নিয়ে কোনো স্টেপ বা পদক্ষেপ গ্রহণ করতে পারেননি। এর ফলে তার পরাজিত হয়েছিলেন, রাজনৈতিক দূরদর্শী থেকে দৃঢ় চিন্তার অভাব ছিল। যাই হোক, পরবর্তীতে যুদ্ধের ফলাফলটা অত্যন্ত সুদূরপ্রসারী। এই যুদ্ধের ফলে পলাশী যুদ্ধে পরাজয়ের ফলে বাংলা স্বাধীনভাবে পতন ঘটে। এই যুদ্ধের মধ্য দিয়ে ইংরেজরা যে 200 বছর এই উপমহাদেশে শাসন করেছিল তার সূত্রপাত ঘটে এবং স্বাধীন নবের অবসান ঘটে। পরবর্তীতে আমরা দেখব যে এই যুদ্ধের মধ্যে দিয়ে সূচনাটা ঘটে আর পূর্ণতা ঘটে মূলত পরবর্তী বক্সারের যুদ্ধের মধ্যে দিয়ে। আর এর পরবর্তী অবস্থাগুলো আমরা জানি অনেক মারাত্মক হয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে। সিরাজের চরিত্র কৃতিত্বটা তোমরা নিজের মতো করে দেখে নেবা। এখন মীর জাফর নিয়ে সামান্য আলোচনা করার পরে মীর কাসিম কিংবা বক্সারের যুদ্ধ নিয়ে আলোচনা করা যদি সম্ভব হয় না। আজকে মীর জাফর নিয়ে আলোচনা করব যেহেতু ক্লাস লম্বা হয়ে যাবে, সম্ভবত আগামী একটা ক্লাস আমাকে তোমাদের সামনে আসতে হবে। সিরাজউদ্দৌলার মৃত্যুর পর উচ্চাভিলাষী মীর জাফর মূলত তিনি খাঁ মনসুর লাভ করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমর্থন পুষ্ট মীর জাফর তাদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ইংরেজদেরকে সমস্ত অর্থ প্রদান করার পরও তিনি তাদের ক্রিয়ানকে পরিণত হন। বলতে গেলে রবার্ট ক্লাইভকে প্রায় 3,40,000 পাউন্ড তাকে প্রদান করতে হয়। এছাড়াও দিন দিন তাদের চাহিদা বৃদ্ধি পেতে থাকে বা তারা একটা পর্যায়ে গিয়ে রাষ্ট্র শূন্য হয়ে যায়। যখন মীর জাফর ইংরেজদের চাহিদা মাফিক তাদের অর্থ যোগান দিতে কিংবা তাদেরকে সমর্থন তাদের সেভাবে সাপোর্ট করতে তিনি অসমর্থ হন, একটা পর্যায়ে গিয়ে মীর জাফরের জামাতা মীর কাসিমকে তারা সিংহাসনে আরোহণ করান। এরপরে আলোচনাটা নিশ্চয়ই পরে ক্লাসে করা যাবে। আজকে শেষ করা করতে চাইও আসলে পলাশীর যুদ্ধ আমি অনেক শর্ট করে পড়ানোর পরেও কিন্তু শেষ করা সম্ভব হয় না। আসলে পলাশীর যুদ্ধ একটু জানার দরকার সবাইকেই। আর ক্লাসে তোমাদের পরীক্ষাতে পলাশীর যুদ্ধ বেশিরভাগই আসে, এই কারণে আমি যতটুকু চেষ্টা করলাম তোমরা বাসায় নিজের মতো দেখবা। আর আমি আরেকটা রিকোয়েস্ট তোমাদেরকে করবো, যদি পারো সম্ভব হয় তোমরা বাসাতেই বসে আসো। এই মুহূর্তে পলাশী যুদ্ধের উপরে বাংলাতে অনেকগুলো সিনেমা নির্মিত হয়েছে, যদি কারো সম্ভব হয় দেখে নিও। তাহলে পলাশী যুদ্ধ নিয়ে একটা কনসেপ্ট তৈরি গেলে তোমাদের মধ্যে থেকে প্রশ্নগুলো অ্যান্সার করা কিংবা পলাশী যুদ্ধ নিয়ে একটা ভালো কনসেপ্ট তৈরি হয়ে যাবে। সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসের জন্য সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।